Hello everyone, welcome to the official channel of my English Guruji. আমি ইন্দ্রনীল। আজ তোমাদেরকে যে কোনো চাকরি পরীক্ষার জন্য জেনারেল ইংলিশ বা ইংলিশের যে টোটাল সিলেবাস আছে সেই সম্পর্কে আমি জাস্ট কিছু কথা বলবো। তার আগে বলে রাখি, ইংলিশ কিন্তু খুব একটা হার্ড সাবজেক্ট নয়, যদি আমরা সেই জিনিসটাকে খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করতে পারি বা জানার চেষ্টা করতে পারি। যে কোনো জিনিস তুমি যদি জানতে চাও বা শিখতে চাও বা বুঝতে চাও, তাহলে তোমাকে তার বেস থেকে বুঝতে হবে। অর্থাৎ তুমি কখনোই এটা ভাববে না যে আজই আমি ইংলিশের সবটা শিখে যাব বা এইমাত্র ইংলিশের সবটা শিখে যাব। কিন্তু হ্যাঁ, তুমি 0 to হিরো না হতে পারো, তুমি 0 to 100 না হতে পারো, তুমি কিন্তু 0 to 1 হতে পারো। জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখো। তাহলে তোমরা 0 to হিরো হওয়ার জন্য আমি আশা রাখছি তোমরা সবাই প্রস্তুত। তাই আজকে জাস্ট আমি তোমাদেরকে 0 to 1 বলছি। এরপর যত আস্তে আস্তে তোমরা ক্লাস অ্যাটেন্ড করবে, বুঝতে পারবে যে 0 to হিরো হওয়া কোনো ইম্পসিবল আর জিনিস নয়। তার আগে একটা জিনিস বলি, দেখো, যে কোনো বিল্ডিং, ধরো তুমি যে বিল্ডিংয়ে এখন রয়েছো বা তুমি যে রুমে এখন রয়েছো, আমি যে তোমাকে প্রশ্ন করি যে সেই রুমটা কোন কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি বা কোন কোন জিনিস লেগেছে সেই রুমটাকে তৈরি করার জন্য, তাই তুমি কি কি অ্যান্সার দিতে পারবে সেটা একটু দেখে নাও। এই রুমটা তৈরি হয়েছে ব্রিক্স মানে ইট দিয়ে, আয়রন রডস দিয়ে বা আয়রন বার দিয়ে, স্যান্ড রয়েছে সেখানে মানে বালি আছে, সিমেন্ট আছে, স্টোনস বা পেবলস সেখানে কিন্তু আছে। এরপর কি আছে দেখো, তুমি কোনো দিনই স্যান্ড বা বালি এবং সিমেন্টকে মিক্সড আপ করতে পারবে না যদি সেখানে জল না থাকে, তাই না? তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে যে এই স্টাডি সার্কেলটাতে তোমাদের জল দিতে হবে, মানে তোমাদের কনসেন্ট্রেশনটা পিন পয়েন্ট রাখতে হবে। আর অর্থাৎ তোমরা জাস্ট এটা ভেবে রাখো যে আমি ওয়ার্ডসগুলো তোমাদেরকে বলবো, সেই ওয়ার্ডসগুলো তোমরা যতটা তাড়াতাড়ি পারা যায় ক্যাচ করে নেওয়ার চেষ্টা করো। আরেকটা জিনিস আমি একটা জিনিস সবসময় বলি, আমি প্রতিটা স্টুডেন্টকে বলি যে যে কোনো জিনিস, তুমি মানুষ, তাই না? তুমি মানুষ কেন? কারণ একটা জিনিস মাথায় রাখো যে আমরা যে মানুষ, যে ওয়ার্ড বা হিউম্যান মেকানিজম যেটা আমরা বলছি, হোয়াট উই কল অ্যাজ আওয়ার হিউম্যান মেকানিজম ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যামালগামেশন অফ দ্য ফুড দ্যাট উই ইট। আমরা আমাদের শরীর যেটাকে বলছি, সে শরীরটা তৈরি কিভাবে হয়েছে বলো? যেই ফল বা যে খাবারটা আমরা খাচ্ছি, সে খাবারটা আমাদের শরীর হয়ে গেছে। আমার শরীর হয়েছে, আমি যে খাবার খেয়েছি সেটা আমার শরীর হয়ে গেছে। তোমারও শরীর ঠিক তাই। তুমি যদি খাবার খাওয়া বন্ধ করে দাও বা আমি যদি খাবার খাওয়া বন্ধ করে দিই বা আমরা যদি প্রত্যেকেই যদি খাবার খাওয়া আজ থেকেই বন্ধ করে দিই, তাহলে আমরা সবাই মারা যাব, ঠিক তাই না? ঠিক তেমনি জাস্ট কিছু এই জিনিসটা, তোমার এই কথাগুলো তোমাদেরকে বলছি ক্লাস স্টার্টের আগে একটা জিনিসের জন্য। ফার্স্টে তোমার সেলফ কনফিডেন্সটাকে বাড়াতে হবে যে আমি পারবো। এবার যেটা বলছি দেখো, মন দিয়ে শোনার চেষ্টা করো, যে যেটা আমাদের শরীর বলছি, সেটা আমাদের যে খাবারটা খেয়েছি সেটা দিয়ে কিন্তু তৈরি, তাই না? একটা অ্যাপেল খাচ্ছ তুমি, সে অ্যাপেলটা কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমার শরীর হয়ে যাচ্ছে। এ সাধারণ দেখো না কেন তোমাদের বাড়িতে বা তোমাদের বাড়ি, সরি ভুল বললাম, ধরো তোমরা কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছ, তাই না? বা কোনো এক জায়গায় বেড়াতে গেছো এবং সেখানে ধরো একজন অসুস্থ হয়ে গেছে, তুমি জানতে পারলে। তো অসুস্থ মানুষ ধরো হাসপাতালে অ্যাডমিট আছে। এবার তুমি সেখানে কি দেখবে, যখন তুমি হসপিটালে তাকে দেখতে যাবে, তুমি নিশ্চয়ই তোমার সঙ্গে মাংস বা সবজি টবজি নিয়ে দেখতে যাবে না, কিছু ফলমূল নিয়ে দেখতে যাবে, তাই তো? তাহলে এই ফলটা আমাদের মানুষের শরীর হয়ে যায় ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে। ঠিক তেমনি তোমরা একটা জিনিস মাথার মধ্যে রাখো, যে যে ফলটা খাচ্ছ সেই ফলটা কিন্তু শরীর হয়ে গেছে। একটা অ্যাপেল কিন্তু তোমার শরীর হয়ে যাচ্ছে, তাই না? তুমি যেই খাবারই খাচ্ছ সেই খাবারটাই কিন্তু তোমার শরীর হয়ে গেছে। তা তোমার মধ্যে কতটা সম্ভাবনা আছে জাস্ট তুমি সেটা ভাবো। তুমি আপেলকে মানুষ বানাচ্ছ, তুমি একটা যে কোনো শাকসবজির নাম, যেমন ধরো আলু বলতে পারো, বা তুমি চাল, যেই খাবারই তুমি খাচ্ছ না কেন সেই খাবারটাই কিন্তু তোমার শরীর হয়ে গেছে, তাই না? বেশ, একটা জিনিস মাথায় রাখো, তাহলে এতটা সম্ভাবনা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ইংলিশ শেখা তোমার কাছে কোনো ব্যাপারই না। যেটা সবারই কাছে হয়তো কঠিন, হয়তো সবাই সঠিক প্রসেসে বা সঠিক পদ্ধতি অবলম্বন করে যাচ্ছে না, কিন্তু তোমার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সেটা কিন্তু ভেরি ইজি। তাহলে জাস্ট কিছু জিনিস দেখো। এবার আমি আর বেশি কিছু কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। দেখো, আমরা প্রথমে আজকে আসি। দেখো, যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ।
কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে ঘরটা এত এত জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাই না? ঠিক তেমনি ইংলিশে ক্ষেত্রে পার্ট মানে হচ্ছে অংশ। স্পিচের তোমাদের যে অংশগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন এই ঘরটা যে তৈরি হয়েছে, তুমি বললে ইট দিয়ে তৈরি হয়েছে বা সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, আয়রন রডস লেগেছে সেখানে, স্যান্ড লেগেছে সেখানে, পেবেলস লেগেছে, ম্যান পাওয়ার কিন্তু সেখানে লেগেছে, মানুষের পাওয়ারটা কিন্তু লেগেছে। তুমি এখন দেখতে পাচ্ছ না মানুষের পাওয়ার, কিন্তু এটাও কিন্তু সেই সময়টাই ছিল। ম্যান পাওয়ার না থাকলে কিন্তু এই ঘরটা তৈরি করা যেত না, তাই না? ঠিক তাই তোমাকে পার্টস অফ স্পিচের সম্পর্কে পুরোপুরি অবগত হতে হবে। এবার সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পার্টস অফ স্পিচ মানে কি বলতো? জাস্ট কতগুলো পিলার, যেই পিলারগুলোর ওপরে একটা বড় ইমারত কি করা যেতে পারে? দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে, তাই না? তাহলে আমাদেরকে পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। তাহলে একটা জিনিস একটা বলি, এই পার্টস অফ স্পিচ কি কি আছে বলো। প্রথমেই বলি নাউন, নেক্সট প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction আর আসছি ইন্টারজেকশন। এই আমাদের পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই সম্পর্কে জানার আগে তোমাদের তার আগে আরেকটা জিনিস জানতে হবে, যেটা সেন্টেন্স কি, তাই না? স্পিচটাতে তো জানো, তারপর তো তার পার্টসগুলো সম্পর্কে জানবে, তাই না? তাহলে এখন আমি এই সবটা মুছে দিচ্ছি, জাস্ট একদম আরও বেশিকে চলে আসি যে সেন্টেন্স কি। দেখো, প্রথমে আসি সেন্টেন্স জানার আগে সেন্টেন্সটা কি দিয়ে তৈরি হয়। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডসের সমষ্টি। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে ওয়ার্ডস কি, তাই না? তাহলে ওয়ার্ড জানার আগে ফার্স্টে জানতে হবে ওয়ার্ডটা তৈরি কিভাবে হয়, তাই না? বেশ, দেখো কতগুলো আমি জিনিস এখানে সাংকেতিক রূপ দেখাচ্ছি, চিহ্ন দেখাচ্ছি। একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, বা যেটা খাড়াভাবে থাকে সেটাকে ভার্টিক্যাল লাইন বলা হয়। নেক্সট আমরা আসছি হরিজন্টাল লাইন, নেক্সট আমরা আসছি হাফ সার্কেল, নেক্সট সার্কেল, নেক্সট front slash, next backslash, next hyphen, next question mark, next exclamation mark, next full stop, next comma, colon, semicolon, inverted quotation। এর বাইরে ইংলিশে কিছু নেই। তোমরা যদি এইটুকু জিনিস জেনে রাখো, তাহলে আমি তোমাদেরকে বলছি যে এর বাইরে ইংলিশে কিচ্ছু নেই। এবার কীভাবে বুঝছো? দেখো স্যার, এটা কীভাবে সম্ভব? এর বাইরে ইংলিশে কি করে হয় না? আচ্ছা দেখো, একটা জিনিস বলি, এই ভার্টিক্যাল লাইন, তারপর হরিজন্টাল লাইন, তারপর হাফ সার্কেল, তারপর সার্কেল, নেক্সট ফ্রন্ট স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, হাইফেন লাইক, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, ফুল স্টপ, কমা, এই বাইরে ইংলিশের কিচ্ছু নেই। জাস্ট দেখো, তুমি এ লিখতে চাইছো, একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দাও, তারপর একটা হাইফেন দিয়ে দাও, আর একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দাও, দেখো এ হয়ে গেল। এর বাইরে থেকে কিছু আছে? বি লিখতে চাইছো, একটা জাস্ট ভার্টিক্যাল লাইন লেখো, দুটো হাফ সার্কেল লিখে দাও, বি। সি লিখতে চাইছো, জাস্ট একটা হাফ সার্কেল লিখে দাও, সি। ভেরি ইজি না? ডি লিখতে চাইছো, ভার্টিক্যাল লাইন লেখো, জাস্ট একটা হাফ সার্কেল দিয়ে দাও। নেক্সট ই লিখতে চাইছো, ভার্টিক্যাল লাইন, তিনটে হাইফেন লাইক দিয়ে দাও, ই, তাই না? তাহলে এই জিনিসগুলো জানা কি আমাদের কাছে খুব কঠিন? দেখো কতটা ইজি হয়ে গেল, তাই না? তুমি একটা জিনিস মাথায় রাখবে, যখনই তুমি স্টেপ বাই স্টেপ ওপরে যাবে, তুমি যদি কোনো স্টেপ জাম্প করে যাও, তখন কিন্তু সেটা তোমার কাছে অনেকটা কঠিন হয়ে যাবে। তাহলে এই ক্লাসের কঠিন বলে কোনো শব্দই আমরা রাখবো না আমাদের লাইফে।
বা এই ক্লাসে বলতে পারো, সবটাই ভেরি ইজি হয়ে যাবে, কারণ সেটা আমরা যত পারা যায় ততটা সহজ করে বুঝবো। তাহলে দেখো আজকে আমরা একদম লেটার্স থেকে বুঝছি। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স এক্স ওয়াই জেড, তাই না? এই এ টু জেড 26 অ্যালফাবেট, এক্ষেত্রে মন দিয়ে জেনে রাখ, মন দিয়ে একটা কথা শোনো, অ্যালফাবেটস কিন্তু হয় না, অ্যালফাবেট হয়। অ্যালফাবেট ইটসেলফ ইজ আ প্লুরাল নাউন, তাই না? তাহলে এ টু জেড কে কি বলা হয় বলো? অ্যালফাবেট। অ্যালফাবেটস কিন্তু লিখবে না পরীক্ষায়, যদি অ্যালফাবেটস লিখে দাও কিন্তু পুরোপুরি ভুল। তাহলে অ্যালফাবেট, তাই না? আর এক একটাকে বলা হয় লেটার্স, তাই না? বেশ, নেক্সট আমরা চলে আসি বেশ, এটা নতুন করে বলছি না, কারণ যে জায়গাটা তোমাদের বুঝতে একটু অসুবিধা বা যে জিনিসটা চাইছো তোমরা খাতায় লিখতে, তোমরা খাতায় সেটা নোট ডাউন করে নিতে পারো। এই ভিডিও থেকে আবার তোমরা ব্যাকে গিয়ে পরে আবার সেটা দেখে নিতে পারো, খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে। বেস্ট, এবার আমরা আসি, যখন আমরা লেটার সম্পর্কে জেনে গেলাম মোটামুটি, এবার আমরা আসি ভাওয়েল কোনটা আর কনসোনেন্ট কোনটা। তাহলে দেখো, ভাওয়েলস বা স্বরবর্ণ, স্বরবর্ণ কাকে বলে প্রথমে তোমরা এটা দেখো। দেখো, যেই সব বর্ণ উচ্চারণ করতে বা যেই সমস্ত লেটার্সগুলোকে প্রোনাউন যখন তুমি উচ্চারণ করবে তখন তোমার মুখটা পুরোপুরি ওপেন থাকবে। দেখো আমার মুখের দিকে জাস্ট তাকিয়ে দেখো, এ, ই, আই, ও, ইউ, এই যখন আমি প্রোনাউন্সিয়েশনটা করছি আমার মুখটা কিন্তু পুরোপুরি অনেকটাই ওপেন রয়েছে, তাই না? এবার ধরো এগুলোকে ভাওয়েল বলা হয়, কারণ ভাওয়েল উচ্চারণের সময় যদি তখন তুমি বলছো এ, লাস্টেও দেখো এরই আসছে, ভাওয়েলে লাস্টে কি আসছে, শেষেও এ সাউন্ডটাই আসছে। কিন্তু যখন তুমি বলছো বি, ই, দেখো লাস্টে তুমি যে সাউন্ডটা পাচ্ছ সেটা কিন্তু ই সাউন্ড, তাই না? তাহলে কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে সেই সমস্ত লেটার্স বা সেই সমস্ত স্পিচ সাউন্ড যাদের ভাওয়েলের হেল্প লাগে প্রোনাউন্সিয়েশনের জন্য, উচ্চারণের জন্য যার ভাওয়েলের হেল্প লাগে তাকে কি বলা হয়? কনসোনেন্ট বলা হয়। তাহলে ভাওয়েলস কি কি আছে দেখে নাও, এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্টস কি কি আছে? এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যা কিছু আছে না কেন সব কিছুই কনসোনেন্ট। আবার বলছি, ভাওয়েল কিন্তু নিজেই নিজের উচ্চারণ করতে পারে, কনসোনেন্ট নিজের উচ্চারণ করতে পারে না, তার সাহায্য লাগে একটা ভাওয়েলের। যে কোনো ভাওয়েল, যে কোনো কনসোনেন্ট, যেমন ধরো সি, ই, দেখো লাস্টে সাউন্ডটা আসছে ই। তাহলে আবার বলছি, ভাওয়েল নিজের উচ্চারণ নিজে করতে পারে, কনসোনেন্টকে কার হেল্প লাগে? ভাওয়েলের হেল্প লাগে। কনসোনেন্ট নিজের উচ্চারণ নিজে করতে পারে না, তাই কনসোনেন্টকে ভাওয়েলের হেল্প লাগে প্রোনাউন্সিয়েশনের জন্য। ওকে, বেশ, আমি মুছে দিচ্ছি এটা। এরপর আমরা চলে আসব, তাহলে ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের সবারই। আরেকটা জিনিস দেখে রাখো যে ভাওয়েল মানে ধরো একটা গাছ বা একটা উদ্ভিদ যে নিজের খাবার নিজেই প্রস্তুত করতে পারে, কিন্তু কনসোনেন্ট মানে জেনে রাখবে আমরা যেমন কনসোনেন্ট, আমরা নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারি না, আমাদের হেল্প লাগে। আমরা তখনই একটা গাছের হেল্প নিচ্ছি, তখনই কোনো একটা প্ল্যান্টস, একটা চারা গাছের হেল্প নিচ্ছি, শাকের হেল্প নিচ্ছি, তখনই ধরো গাছের থেকে ফল পেড়ে খাচ্ছি, বা ফলটা যে খাচ্ছে তাকে আমরা খাচ্ছি। যেমন ধরো খাসি বলতে পারো বা মুরগি বলতে পারো, সেগুলো কি খাচ্ছে? সেগুলো গাছকে খাচ্ছে, আমরা সেটাকে নিজের খাদ্য হিসাবে গ্রহণ করছি। ঠিক তেমনি ভাওয়েল নিজের উচ্চারণ নিজে করতে পারে, কনসোনেন্ট নিজের উচ্চারণ নিজে করতে পারে না, সে সবসময় ভাওয়েলের হেল্প নেয়। ওকে, বেশ, এইবার দেখে এবার আমরা আসছি ওয়ার্ড। হোয়াট ইজ এ ওয়ার্ড? তাহলে দেখো, ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স। তাহলে কোশ্চেনটা লিখে দিই আমরা, হোয়াট ইজ ওয়ার্ড? অ্যান্সার লিখছি দেখো, a word is a group of letters which express a complete meaning. তাহলে ওয়ার্ড কি? এই ওয়ার্ড মানে এক শব্দ হচ্ছে কি হয় দেখো, গ্রুপ অফ লেটার্স, কতগুলো লেটার্সের সমষ্টি যেটা এক্সপ্রেস করে কমপ্লিট মিনিং। এক্সাম্পল লিখি আমরা, যেমন ধরো BOY বয়, বা কারোর নাম ধরো রাম,
কারোর নাম ধরো সুকুমার, এই সবগুলো একটা ওয়ার্ড। কেন ওয়ার্ড? কারণ এখানে কতগুলো লেটার্স আছে। কি কি লেটার্স আছে দেখো, 1 2 3, এখানে 3 লেটার আছে, 3 লেটার্স আছে। রামে কি কত লেটার্স আছে দেখো 3। সুকুমার 1 2 3 4 5 6 7 লেটার্স আছে এখানে, তাই না? 1 2 3 4 5 6 7 7 লেটার্স আছে। তাহলে এই জন্য এটাকে আমরা ওয়ার্ড বলছি, কারণ কতগুলো লেটার্সের সমষ্টি যেটা এক্সপ্রেস করে কমপ্লিট সেন্স। আমরা যখন বলছি বয় মানে কি ছেলে, তাহলে এটা মানে বোঝাচ্ছে, তাই না? আর মানে বোঝাচ্ছে বলেই কি এটাকে আমরা ওয়ার্ড বলছি। আর একটা জিনিস মাথায় মধ্যে রাখবে যে প্রতিটা ওয়ার্ড হবে তখনই ওয়ার্ড যখন সেটার মধ্যে একটা ভাওয়েল লেটার থাকবে। যেমন বয়ের মধ্যে দেখো ও একটা ভাওয়েল লেটার, রামের মধ্যে দেখো এ একটা ভাওয়েল লেটার, সুকুমারের মধ্যে দেখো ইউ এ একটা ভাওয়েল লেটার, তাই না? তাহলে সেই জন্যই সেটাকে আমরা বলছি ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কি? ওয়ার্ডের ডেফিনেশনটা আমরা আবার দেখে নিই। ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হুইচ এক্সপ্রেস মানে যেটা বোঝায়, কি বোঝায়? এ কমপ্লিট মিনিং বোঝায়, মানে সম্পূর্ণ অর্থ বোঝায়। তাহলে সম্পূর্ণ অর্থ বোঝালেই যদি গ্রুপ অফ লেটার্স বসে যায় তবেই সেটাকে কিন্তু আমরা ওয়ার্ড বলবো। এবার আমরা কতগুলো লেটার্সে আসি দেখো, যেটা গ্রুপ অফ থাকবে কিন্তু সেগুলো কিন্তু ওয়ার্ড হিসাবে পরিগণিত হবে না। যেমন ধরো পিএমটিপি, এটা তুমি কিন্তু প্রনাউন্সিয়েশন করতে পারবে না, তাই না? তাহলে পিএমটিপি তোমাকে ইন্ডিভিজুয়ালি এটাকে কিন্তু উচ্চারণ করতে হচ্ছে। এবার দেখো, তাহলে পিএমটিপি ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ওয়ার্ড, বাট বয়, রাম অ্যান্ড সুকুমার, অল দিজ আর অ্যাকচুয়ালি ওয়ার্ড। হোয়াই ওয়ার্ড? বিকজ ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হুইচ এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স অর এ কমপ্লিট মিনিং। নেক্সট আমরা আসছি, এটাকে আমরা চেঞ্জ করে দিই। হোয়াট ইজ আ সেন্টেন্স? তোমরা যারা যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও। বেশ, দেখো হোয়াট ইজ আ সেন্টেন্স, তাই তো? তাহলে দেখো এই ওয়ার্ডটাকে আমি জাস্ট মুছে দিই। দেখো, আই অ্যাম দ্য বস অফ মাই ফিউচার, আমি আমার ভবিষ্যতের বস, তাই না? এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটা কিন্তু দেখো কতগুলো, যেটা আমরা বললাম সেন্টেন্সের ডেফিনেশনটা দেখে নাও। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স কি? কতগুলো ওয়ার্ডসের সমষ্টি। তাই এখানে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস আছে, তাই না? এবং তারা পরস্পর বসে গিয়ে মানে বোঝাচ্ছে, তারা একটা সম্পূর্ণ মিনিং এক্সপ্রেস করছে, তার জন্যই সেটাকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে কটা ওয়ার্ড আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7, টোটাল 7 ওয়ার্ড আছে, তাই না? সেই জন্য এটাকে আমরা বলছি কি একটা সেন্টেন্স। কিন্তু এখানে আরেকটা জিনিস লিখে রাখি দেখো, দ্য অ্যাম আই বস মাই অফ ফিউচার। এই যে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? কতগুলো ওয়ার্ডস কিন্তু এখানেও আছে, দ্য অ্যাম আই বস মাই অফ ফিউচার, কিন্তু এটা কিন্তু সেন্টেন্স না। কেন সেন্টেন্স নয়? কারণ এটা যদিও বা গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু মানে বোঝাচ্ছে না, মিনিং কি করছে না, এক্সপ্রেস করছে না। আর মিনিং এক্সপ্রেস না করলে সেটাকে আমরা কখনোই কোনোভাবেই কোনো মতেই সেন্টেন্স বলতে পারবো না। এইবার একটা জিনিস দেখো, আই এম দ্য বস অফ মাই ফিউচার, এই যে সেন্টেন্সটা রয়েছে, আমি যদি এখানে প্রশ্ন করি এখানে নাউন কোনটা, এই যে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আগে ডিসকাস করেছি, নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, অ্যাডভার্ব কোনটা, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো কোনগুলো এই সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে, সেই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে পার্টস অফ স্পিচটা শিখতে হবে ভালোভাবে, বা ভালোভাবে আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে আবার আজকে যেটা আমরা শেখালাম প্রথম থেকে সেটা একটু সাম আপ করে নিই। সবার প্রথমে আমরা এসেছিলাম আজকে জাস্ট লেটার সম্পর্কে। লেটার্সদের আগে আমরা এসেছিলাম সিম্বল সম্পর্কে, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, হাফ সার্কেল, সার্কেল,
ফ্রন্ট স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, হাইফেন, কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, এক্সক্লামেশন মার্ক, ইনভার্টেড কোটেশন, কোলন, সেমিকোলন, কমা, এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট এসেছিলাম। তাহলে সেইগুলো দিয়েই কি হচ্ছে বলো, এক একটা সিম্বল দিয়েই কি হচ্ছে বলো, এক একটা লেটার তৈরি হয়ে গেছে। বেশ কিছু সিম্বল বসিয়ে জাস্ট আমি লিখবো একটা ফ্রন্ট স্ল্যাশ, মিডিলে একটা হাইফেন, নেক্সট একটা ব্ল্যাক স্ল্যাশ দিলে পরে কি এই ইজিলি লেখা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক তেমনিভাবে সেন্টেন্স আসছে কিভাবে, ওই কতকগুলো লেটার্স যখন পরপর বসে যায় তখন সেটাকে ওয়ার্ড বলা হয়, আর সেই ওয়ার্ডগুলো যখন পরপর বসে যায় তখন সেটাকে আমরা সেন্টেন্স বলি, তাই না? বেশ, এইবার দেখো একটা জিনিস তোমাদেরকে বলি। আজকের তোমরা সেন্টেন্স সম্পর্কে, ওয়ার্ড সম্পর্কে, ভাওয়েল সম্পর্কে, কনসোনেন্ট সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তোমাদের মধ্যে আমি আনতে পেরেছি। আর আমি আশা করি এর আগে হয়তো তুমি বা তোমরা এরকমভাবে হয়তো বোঝোনি। বেশ, তোমরা যদি এই ভিডিওটা লাইক করে থাকো বা আমার পড়ানোর পদ্ধতি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। তোমাদের নিজস্ব মতামত তোমরা কমেন্ট বক্সে দেবে, লিখবে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এবং তোমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর যদি তোমরা আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।